নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। এই লাইভের বিষয় গতকালই জানিয়েছি। নেপালে বিপ্লব, জেনারেশন জেড এর উত্থান, প্রতিবাদ নেপথ্যে কি, সেই আলোচনায় রাখবো আজকে আপনাদের সামনে, ভাবতে সাহায্য করব। তার আগে যথারীতি আরো একবার জানাই, আগামী 6 ডিসেম্বর শনিবার 3টে থেকে 6টা কলেজ স্ট্রিট অঞ্চলের মহাবোধি সোসাইটি হলে আমরা মিলিত হতে চলেছি। পাঠক, সহযোদ্ধা সবাই, অবারিত দ্বার, ওপেন টু অল। বহু আগে থেকেই হল বুক করে রেখেছি, যাতে করে যারা দূরবর্তী স্থান থেকে আসবেন বা যারা অত্যন্ত কর্মব্যস্ত তারা সময় বের করে নিতে পারেন। আহ্বান জানাচ্ছি, আগামীতে আর এই ধরনের গেট টুগেদার বলুন বা ইন্টারাকশন বলুন, তার সুযোগ পাওয়া যাবে কিনা সে বিষয়ে ঘোরতর সন্দেহ আছে আমার। নেপাল, এরকম নেপাল গোপাল আগামীতে বিভিন্ন রকম ভাবে হতে থাকবে। তাতে করে সাধারণ মানুষের কতটা মঙ্গল হবে, কতটা ভালো হবে, সেটা আপনারা ইতিমধ্যেই উপলব্ধি করেছেন। আজকের ভিডিওতে আরো কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের সামনে রাখব। নেপালে বিপ্লব, আমরা কি দেখলাম এখনো পর্যন্ত, ঘটনা প্রবাহ কি, এটা আমরা জেনে নিই সংক্ষেপে। তারপরে নেপথ্যের খোঁজার চেষ্টা করব, মাথা কারা, থিঙ্ক ট্যাঙ্ক কারা, কাদের ব্রেন চাইল্ড, কিভাবে, কি উদ্দেশ্যে এই বিপ্লব করা হলো। এখন তো আর স্পার্টাকাসের যুগ নেই, এখন হচ্ছে জায়রিস্ট শক্তির টোটাল কন্ট্রোল কায়েমের সময়। তো সুতরাং এখানে যে কোনো বিপ্লব, জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে ভিডিওতে দেখা যাচ্ছে ভাঙচুর করছে, তার মানে সেটা খুব মহৎ উদ্দেশ্য নিয়ে স্পার্টাকাসের মতো পথে বেরিয়ে পড়েছে। ব্যাপারটা কিন্তু এমন নয় আসলে। আসুন আমরা দেখে নিই। ইতিমধ্যেই আমরা জানি যে নেপালে হয়েছে। ছোট ছোট দেশগুলো আসলে ক্ষমতা দখল করবার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে, প্রসেস আছে। বড় বড় দেশের জন্য একটা নিয়ম, যেখানে শক্তিশালী সেনাবাহিনী আছে বা যেখানকার নেতারা ইতিমধ্যেই পদানত, কথা শুনে চলছেন কর্পোরেটের জায়নির শক্তির, সেই অনুসারে পলিসি তৈরি করছেন, সেখানে একটা সিস্টেম চলে। আবার যেখানে দেখা যাচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বা বাধা আসছে বা ছোট্ট দেশ সহজেই কবজা করা যায়, তো সেখানে জনগণকে কাজে লাগিয়ে এই উত্থানগুলো করা হয়। এই ইতিহাস ঘাঁটলেই, সাম্প্রতিক ইতিহাস ঘাঁটলে এরকম বহু নজির দেখতে পাবেন। তো এই প্রেক্ষিতে আমি নেপালে কি ঘটেছে সেটা বলার আগে, মানে বিশদে জানানোর আগে একটু আমি স্মৃতিচারণ করতে বলবো। এ বিষয়ে আমার ভিডিও রয়েছে এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলেই রয়েছে। সেটা কোথায় আপনারা মনে করে দেখবেন, শ্রীলঙ্কাতে এরকম এ জাতীয় একটি উত্থান হয়েছিল। সেখানেও রণতুঙ্গার যে সরকার, বলি নামটা হয়তো জানি না এই মুহূর্তে, হয়তো ভুল হতে পারে, যাই হোক, মূল কথা হচ্ছে যে সরকার কিন্তু উৎখাত হয়েছিল। তো সেইখানেও স্বতঃস্ফূর্ত জনরোষের কথা বলা হয়েছিল, সেখানেও কিন্তু ভাঙচুর হয়েছিল। যেমন এখন নেপালের পার্লামেন্ট দাও দাও করে জ্বলছে, বিভিন্ন মন্ত্রীর বাড়ি দাও দাও করে জ্বলছে। তো শ্রীলঙ্কাতেও এরকম হয়েছিল, তখন জনতা বলেছিল বাহ, এই তো শ্রীলঙ্কার দাওয়াই দিতে হবে। কিন্তু তার নেপথ্যে কি ছিল সেটা যদি আপনারা দেখেন, সেই ভিডিওটি বুঝতে পারবেন যে তৎকালীন সরকার শ্রীলঙ্কায় কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যবহার নিষিদ্ধ করেছিল এবং অর্গানিক কৃষিতে, শ্রীলঙ্কায় কৃষিক্ষেত্রে বহু কৃষক ক্যান্সারের শিকার এবং নার্ভের রোগের শিকার হয়ে মারা যাচ্ছিল। সেই তথ্য রয়েছে আমাদের সামনে। তো এই কারণ হিসেবে
মারাত্মক কীটনাশক এবং রাসায়নিকের ব্যবহারের দিকেই আঙ্গুল তোলা হয়েছিল। গবেষকরা, নিরপেক্ষ গবেষকরা তেমনটাই বলেছিলেন। তো সেই ক্ষেত্রে তৎকালীন সরকার একটা বড় রিস্ক নিয়ে ফেলে, বড় রকম ঝুঁকি নিয়ে ফেলে। তারা বহুজাতিক কোম্পানির যে সার ব্যবসা, ফার্টিলাইজার, রাসায়নিক সার, তার উপরে ব্যান করে এবং তার পরিবর্তে জৈব সার প্রয়োগের লক্ষ্যে আইন প্রণয়ন করে। তারপরেই আমরা দেখতে পেলাম হঠাৎ করে সরকার অত্যাচারী হয়ে উঠলো। অত্যাচার তো সব সরকারই করে, আমাদের সরকার কি করছে না? অত্যাচারী হয়ে উঠলো, দুর্নীতি দমনের প্রয়োজন পড়লো এবং আমরা দেখতে পেলাম যে শ্রীলঙ্কায় ঘটনা যা ঘটলো আমরা জানি। আচ্ছা, শ্রীলঙ্কা গেল। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি যে পেলাম বাংলাদেশ। সেখানে কি হলো? সেখানেও দেখবেন এই যুব শক্তি কে কাজে লাগানো হলো কি অ্যান্টি রিজার্ভেশন, মানে কোটা বিরোধী লড়াই। ওই স্বাধীনতা সংগ্রামীদের জন্য, তাদের সন্তান সন্ততির জন্য একটা কোটার ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে হাসিনা সরকার সে ব্যাপারে আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে গিয়েছিলেন, আইনও করে ফেলেছিলেন। তখন সঙ্গে সঙ্গে বিদ্রোহ শুরু হয়ে গেল, বিক্ষোভ শুরু হয়ে গেল এবং তারপরে তিনি কিন্তু সেইটিকে রিট্রাক্টও করেছিলেন। তাতেও কোনো কাজ হলো না। ব্যাপক রকম অগ্নিসংযোগ, মারধর, হিংসাত্মক কার্যকলাপে বাংলাদেশ একেবারে আচ্ছন্ন হয়ে গেল। তারপরে কি হলো? সরকারের পতন হলো, হাসিনা পালিয়ে এলেন ভারতে। হ্যাঁ, তারপরে কেয়ারটেকার সরকার চলছে, মোহাম্মদ ইউনূস উড়ে এলেন প্রথম বিশ্বের দেশ থেকে, নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। তিনি কাদের হয়ে কাজ করছেন, কোন শক্তির হয়ে কাজ করছেন? জনগণের চাকরি বাকরি সবার হলো কিনা? কারণ তখন সবাই বলছিলেন যে স্বাধীনতা দিবস, বাংলাদেশ সত্যিকারের স্বাধীন হলো। কারণ সেই সময় কি বলা হলো, ওই যে রাজনৈতিক দলের যে বিভাজন, ডিভাইড অ্যান্ড রুল, সেটাকে আসলে যেহেতু এক হাসিনা সরকার ছিল, একটা সরকার থাকলে স্বাভাবিকভাবে তার বিরোধীরা তো স্বাভাবিকভাবেই ওই মগজ ধোলাই, যেটা কোনো প্রতিটি রাজনৈতিক দল যে জায়নির শক্তির প্রতিনিধি, এই বিষয়টা আমরা কতিপয় লোক ছাড়া আর কেউ বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। তো ওই ডিভাইড অ্যান্ড রুলের খেলা। হাসিনা তো যাই হোক বেঁচে গেলেন, তাকে বাঁচিয়ে দেওয়া হবে, আগেই বলেছিলাম। তিনি আছেন, তিনি ভালোই আছেন। তো মাঝখান থেকে কি হলো, ওই জনগণের যে বিক্ষোভ, তারা আসল কারণটা হলো যে জায়নির শক্তি, তারাই পৃথিবীতে শোষণ করছে এবং তারাই পলিসি বানাচ্ছে সরকারকে দিয়ে, এবং যেটাকে বলা হয় ব্যাপক রকম জনগণের মধ্যে যে সম্পদের ভারসাম্যহীনতা, যেটাকে বলা হয় গালফ, ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যাপক যে সীমারেখা, যে ব্যাপারটা অর্থাৎ গাফ যেটা, সেটা ব্যাপকভাবে বেড়ে চলেছে, ভয়ঙ্কর বেড়ে চলেছে। তো এই পলিসির ফলেই, বিশ্বায়নের ফলেই সেটা হচ্ছে এবং রাজনৈতিক দলকে দিয়েই তা কার্যকর করা হচ্ছে, কিন্তু মানুষ সেটা জানে না। তারা ভাবলো এই যে হাসিনা হচ্ছে কি কি কোন দল, আজ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ মানেই হলো কারা খারাপ, তারা অত্যাচারী, তারা অত্যাচার করছে এবং সরকারের পতন হলো, দারুণ হলো, বাংলাদেশ স্বাধীন হলো। তো সেই সুযোগে যারা ইসলাম তো মানে বাংলাদেশও তো গোটা বিশ্বের কতিপয় মানুষই এখন ইসলাম বোঝেন, আমি ভালো করেই জানি। তো তারা ভাবলেন এই যে ওই যে বিএনপি, তাদের সঙ্গে আবার ওই জামাত তামাত আছে, জামাতিরা তারা আবার মনে করে তারাই সাচ্চা মুসলমান। যাই হোক, তারা আনন্দ টানন্দ করলেন, মারাটারা গেলেন, প্রচুর খবর ভাইরাল হলো, প্রচুর ভিডিও ভাইরাল হলো। তারপরে আমি জানি না এখন বাংলাদেশে এই যে চাকরি বাকরির দাবিতে ওই কোটা বিরোধী আন্দোলনটা হয়েছিল, সবাই সমানভাবে প্রত্যেকের চাকরি বাকরি হবে, জীবিকা হবে, তা উদ্দেশ্যে হয়েছিল। তো সবাই কি চাকরি বাকরি পেয়ে গেলেন? আমি জানি না বাংলাদেশের সবাই এখন চাকরি বাকরি পেয়ে গেছেন কিনা। তো সরকার ইউনূস বাবু এসেছেন এবং সেই সময় আমার প্রোফাইলে থাকা কিছু সহযোদ্ধা, তারা মানে সহযোদ্ধা, আমি মনে করি এটা আসলে প্রকৃত সহযোদ্ধা বা প্রকৃত যোদ্ধা তো অনেক দূরের ব্যাপার, এটা জাস্ট একটা পোশাকি শব্দ। কেউ কেউ অবশ্যই প্রকৃত সহযোদ্ধা হয়ে উঠতে পেরেছেন, বা আমিই বা কতটুকু পেরেছি, যাই হোক আমি এই অর্থেই বললাম। কিন্তু ওই মাত্রায় তো মানে হাস্যকর কার্যকলাপ আমরা অন্তত করি না, যা ওরা করেছিলেন। কি, তারা পরিষ্কার পোস্ট দিলেন, এটা হলো দারুণ হলো, বাংলাদেশ সত্যিকারের স্বাধীন হলো।
তো কেমন স্বাধীন হয়েছে তারা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, মোহাম্মদ ইউনূস কাদের হয়ে কাজ করছে, তো ওখানেও একই রকম ভাবে গ্লোরিফাই করা হয়েছিল, মিডিয়া গ্লোরিফাই করেছিল, এবং রাজনৈতিক দলে বিভক্ত জনতা তারা একে অপরকে কাদা ছুঁড়েছিল, গালিগালাজ করেছিল, এখনো করে চলেছে। তারা আসলে বুঝতে পারছে না যে দুটো দলই আসলে একই, এই একই পলিসি, নিউ ওয়ার্ল্ড অর্ডার পলিসি ওরা কায়েম করছে। আসলে জনগণের বিক্ষোভটা বেড়ে গেলে একটা নতুন সাবান দেওয়া হয় কিছুদিন শান্ত রাখার জন্য, ক্ষমতা বদল হয়ে গেল, এই যে জনগণের ক্ষোভটা ভাঙচুর হলো, ভেতরে জমে থাকা ক্ষোভটা ওরা আউটলেট দিয়ে দেয়। জনতা ভাবলো এই তো এবার আরো কিছুদিন অপেক্ষা করা যাক, এই তো এবার সরকার এলো, বদলে গেল, কেয়ারটেকার সরকার এলো, নির্বাচন হবে টবে কথা শোনা যাচ্ছে, এরপরে সব স্বর্গ হয়ে যাবে, অর্থাৎ আরো সময় পাওয়া গেল। এভাবে জায়নিস শক্তি জনগণকে বিভ্রান্ত করে নতুন সাবান ধরিয়ে দিয়ে, একই কোম্পানি সাবানটা বানাচ্ছে, হিন্দুস্তান লিভারের সাবান দেখবেন কতগুলো আছে, সাবান টাবান বানিয়ে দিয়ে, হ্যাঁ, হাতে ধরিয়ে দিয়ে তারা আবার সময় পেয়ে যায়, তারা অপেক্ষা করতে থাকে। বেশ, বাংলাদেশে কি হচ্ছে, কতটা স্বর্গরাজ্য হয়েছে সেখানকার নাগরিকেরা বলতে পারবেন। আচ্ছা, এবারে হয়ে গেল দুটো ছোট ছোট দেশ। নেপাল, 3 কোটি জনতার দেশ মাত্র নেপাল। সেখানে কি ঘটলো? সেখানে যে ওলি সরকার, শর্মা, কেপি শর্মা ওলি, যাই সরকার, তারা কি করলো, হঠাৎ করে আচমকা 26খানা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, তার মধ্যে ফেসবুক আছে, ইউটিউব আছে, এরকম ইনস্টাগ্রাম আছে, জনপ্রিয় ইউটিউব যে বিষয় সাইটগুলো রয়েছে, সেইগুলোকে ওরা রেগুলেট করতে চাইলো। ব্যান করেনি, কিন্তু ব্যানটা পরে হয়েছিল, পরে এখন অবশ্য ব্যান তুলেও নেওয়া হয়েছে। ওদের কি যুক্তি ছিল এই সরকারের? এরা নেপালে থেকে, নেপালের যে একটা সরকারের যে নিয়ম আছে দেখবেন, কিছু গভর্নমেন্ট রেগুলেশন আছে, সেগুলোকে মেনে চলতে হয়, কমপ্লাই করতে হয়। তো তাদের নোটিশ দেওয়া হয়েছিল, ফেসবুককে বা ইউটিউবকে প্রত্যেকেই নোটিশ দেওয়া হয়েছিল, রেগুলেটরি যে নিয়ম কানুন আছে সেগুলোতে সই করতে হবে, মেনে চলতে হবে। তো দেখা গেল তাতে নাকি শুধু টিকটক যে ব্যাপারটা রয়েছে তারা নাকি সম্মতি জানিয়েছিল লিখিতভাবে, যেটা হওয়ার কথা, কিন্তু ফেসবুক, ইউটিউব, এরা 26টি টোটাল প্রায়, এরা একদম গুরুত্বই দেয়নি। তো তখন এই ওলি সরকার সেটা তারা জানায় যে এরা যেহেতু সরকারকে মানছে না, নেপাল রাষ্ট্রকে মানছে না, এরা এখানে থেকে ব্যবসা করে যাচ্ছে, প্রচুর কামাচ্ছে। আপনারা জানেন ফেসবুকে এমনি এমনি আপনি মনে করেন ফি করছেন, কিন্তু ফেসবুক কিন্তু উপার্জন করছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করছে তারা। সবাই উপার্জন করছে, ইউটিউব উপার্জন করছে, সবাই করছে। তো এই সরকারের যুক্তি ছিল যে আমাদের দেশে থেকে তারা ব্যবসা করবে, অথচ আমাদের দেশের যে বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে, বিশেষ করে ধরুন মিস ইনফরমেশন থেকে বিভিন্ন রকমের যে ব্যাপারগুলো সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে ছড়াতে পারে, বা রেগুলেশন, দায়িত্ব নেওয়া, সেইগুলো তো তাদেরকে মানতে হবে। তো এই যুক্তিতে যখন তারা মানলো না, তখন তা কি করা হলো, ব্যান করা হলো, এটা শুরু হলো। আচ্ছা, তো হঠাৎ করে তাদের কেন এটা মনে হলো সেটা খুব রহস্যময়। এতদিন ধরে ফেসবুক সেখানে ব্যবসা করছে, ইউটিউব ব্যবসা করছে, এবং অনেক মানুষ আপনারা জানেন বর্তমানে তাদেরও উপার্জনের জন্য ইউটিউব থেকে তারা, আমাদের অনেক বেকার যুবক যুবতী, তারা কন্টেন্ট ক্রিয়েট করে কামায় রয়েছে, ফেসবুক থেকেও কামায়। হ্যাঁ, আপনারা জানেন আমাদের মতো লোকজন কতিপয়, তারা, তাদের কথা বাদ দিন, তারা করেন না, কিন্তু সেটা তো বাস্তব ছবি নয়, পরিপূর্ণ ছবি নয়। তো তারা সেখান থেকে উপার্জন করেন। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপও নাকি, মানে একটা কাজের জিনিস হোয়াটসঅ্যাপ, সেটাকেও নাকি ব্যান করা হলো আর কি। তো স্বাভাবিকভাবেই মানুষের ক্ষোভ তো ছিলই আগে থেকে, কারণ ওই যে দারিদ্র, বেকারত্ব, এই ক্ষোভ আমাদের দেশেও আছে, এবং আমাদের দেশেও এই ধরনের না হলেও অন্য রকমের একটা কিছু কার্যকলাপ আগামীতে ঘটানো হবে। আমি সেটা বহু আগেই সতর্ক করে দিয়েছি, ভাষাভিত্তিক, ধর্মভিত্তিক দাঙ্গা,
সতর্ক থাকুন। এখন ফান্ডিং করে সবই করা সম্ভব। তো যাই হোক, তো এতে করে যে যারা স্বাভাবিকভাবে সোশ্যাল নেটওয়ার্কিং এর উপর নির্ভরশীল মানুষ, তারা তো অসন্তুষ্ট হলেনই, পাশাপাশি বেকারত্ব, সেখানে ধনী দরিদ্রের যে গালফ বিভেদ আমাদের দেশেও যেমন বেড়েছে, ওখানেও বেড়েছে, এই ক্ষোভগুলো ছিল। তো এইবার কি হলো, আমরা দেখতে পেলাম হামি নেপাল বলে একটি সংগঠন ডাক দিল সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, নেতৃত্বে কে সুডাং গুরুং বলে একজন 36 বছর বয়সী ব্যক্তি। তার কাহিনীতে নেপথ্যে তিনি কিভাবে কাজ করেন, কিভাবে ফান্ড কালেক্ট করেন, আমি আসছি পরে। ফান্ডিং ছাড়া তো বিপ্লব হয় না, বাংলাদেশেও হয়নি, নেপালেও হয়নি, শ্রীলঙ্কাতেও হয়নি, পরে আসছে। তো তিনি আহ্বান জানালেন যে এই দুরাচারী অত্যাচারী সরকার যুব সমাজের শত্রু, দুর্নীতি তো আছেই, আমাদের রাজ্যে দেশে দুর্নীতি খুঁজতে যান মানে ঠকবাসে গাঁ উজাড় হয়ে যাবে, কোথায় নেই, আছে অবশ্যই, বাংলাদেশেও সর্বত্র আছে। কিন্তু দুর্নীতি দমন মানে কারা কোন দুর্নীতি কাদের দ্বারা দমন হচ্ছে সেটাই ইন্টারেস্টিং আর কি। যাই হোক, তো স্বাভাবিকভাবে কি হলো, ডাক দিলেন এবং তিনি আহ্বান রাখলেন সুদাং করুন যে স্কুল ব্যাগ নিয়ে, স্কুল টুল পোশাক পরেও যে যুব সমাজ কলেজের পোশাক পরে সবাই চলে আসুন, আমরা বিদ্রোহ করব। তো শান্তিপূর্ণ বিদ্রোহের ব্যাপারই নাকি ছিল। তো তা সত্ত্বেও ওই যে সোমবারই 19 জন মারা গেছে, এখন সাকুল্যে 22 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে যখন আমি খবর আপনাদের সামনে লাইভ করছি, তখন পার্লামেন্ট দাউ দাউ করে জ্বলছে, নেপালে পার্লামেন্ট এবং নেপালি কংগ্রেসের যে কার্যালয় সেটাও দাউ দাউ করে জ্বলছে, আগুন জ্বালানো হয়েছে, পুলিশ গুলি চালিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে পুলিশ নাকি লাইভ বুলেট চালিয়েছে, স্বাভাবিক, নইলে মরবে কেন 22 জন, স্বাভাবিক। রবার বুলেটে তো বহু ইনজিউরি আহত হয়েছে 200 জনের বেশি। পুলিশ কতজন মারা গেছে আমার কাছে খবর নেই, তবে পুলিশ আহত হয়েছে এটা জানা গেছে। এটাও খুব রহস্যময় ব্যাপার যে পুলিশ 22 জন মারা গেল এবং তারা 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 তাদেরকে বড় হিসেবে ব্যবহার করা হলো, কারা করলো বুঝতেই পারছেন। অথচ পুলিশ সেভাবে কিছু মরলো না, আমার জানা নেই, অন্তত আহত হয়েছে, সেটাও খুব রহস্যজনক। মানে পুলিশকে কি সেভাবেই ইনস্ট্রাকশন দেওয়া ছিল? তো যাই হোক, তো এইভাবে কি দাঁড়ালো, পরিস্থিতি এমন দাঁড়ালো, গৃহমন্ত্রী পদত্যাগ করলেন। এই যে এতগুলো মৃত্যু হলো তার দায় স্বীকার করে নিয়ে গৃহমন্ত্রী পদত্যাগ করলেন এবং ওলি তিনিও রিজাইন করলেন। অর্থাৎ এখন তারপরে কি দাঁড়ালো, এখন নেপালে একটা চরম অচলাবস্থা এবং নিশ্চিন্ত থাকুন, কেয়ারটেকার সরকার গঠিত হবে, সেনাবাহিনী শান্তি বজায় রাখতে বলেছে, যেমন বাংলাদেশে বলা হয়েছিল। সেনাবাহিনী তো আছেই, সেনাবাহিনী নিরপেক্ষ দর্শকের ভূমিকাতেই ছিল এতক্ষণ, যেমন বাংলাদেশে ছিল। পুলিশ তো আলাদা, সেনাবাহিনীর কাজ আলাদা, পুলিশের কাজ আলাদা। যাই হোক, সেনাবাহিনী বলেছে শান্তি বজায় রাখুন এবং স্বাভাবিকভাবে এখন সিকিউরিটির ব্যাপার আসছে এবং একই রকম ভাবে যে বাংলাদেশের মতো করে কেয়ারটেকার সরকার হবে এবং তারপরে আবার একই রকম ভাবে এগোবে। আপনারা মনে রাখবেন, অতীতে কিন্তু বেশ কিছুদিন আগের কথা, কয়েক দশক তো হবেই, তো নেপালে কিন্তু রাজতন্ত্রের অবসান ঘটানো হয়েছিল। সেখানে জানেন নিশ্চয়ই, রাজতন্ত্রের অবসান এরকম ভাবেই জনবিক্ষোভকে কাজে লাগিয়ে করানো হয়েছিল। তারপরে নেপাল একটা মোটামুটি স্থিরাবস্থার মধ্যে ছিল, তারপরে আবার আমরা এটা দেখতে পেলাম। তো সুদাং গুরুং, যিনি হামি নেপালের কর্ণধার, এই যে একটি এনজিও, ভাবুন একটা এনজিওর কত ক্ষমতা, টাকা পয়সা ফান্ডিং পেলে এনজিও সরকার হয়ে যেতে পারে, জানেন তো। ওই যে মোহাম্মদ ইউনূস ওটা এনজিওই চালাতেন, মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্স না, তাহলে দেখতে পাচ্ছেন তো এই সময়ে এটা খেয়াল করে দেখবেন, এনজিও দারুণ শক্তিশালী ভূমিকা পালন করছে এবং আগামীতে করবে। এবং এই এনজিও গুলোকে ব্যাপকভাবে ফান্ডিং করা হচ্ছে এবং আগামীতে কিন্তু রাজনৈতিক দল নয়, কর্পোরেট এবং এনজিওই পৃথিবী কন্ট্রোল করবে। আমি বহু আগেই এটা বলেছিলাম, এবার মিলিয়ে নেবেন। তো এবং তিনি ঘোষণা করেছেন সুদাং করুন, ফিউচার ইজ আওয়ার্স, ভবিষ্যৎ আমাদের,
বেশ, হলো। প্রচুর ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এখনো চলছে। মানে এই ব্যান ব্যাপারটা তুলে নেওয়ার পরেও চলেছে, এটাই খুব ইন্টারেস্টিং। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সেখানে একটা ট্যাগ লাইন ছিল যে এটা উপলক্ষ মাত্র, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে এটা উপলক্ষ মাত্র। আসলে কি না, দুর্নীতি, করাপশন। যেমন আমাদের রাজ্যে দুর্নীতির নাম করে কি হচ্ছে? ভালো কিছু হচ্ছে না, শিক্ষক ছাঁটাই হচ্ছে, তাই না? উত্তরটা আপনারা জানেন। দুর্নীতি একটা দুর্দান্ত ইস্যু, ওরাই করবে, ওদের লোকজনকে দিয়ে করাবে, ওদের নেতা ওদের রাজনৈতিক দলকে দিয়ে করাবে। আবার ওরাই সেটা, ওই যে চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলো বলে সজাগ থাকো, ওরাই এটা করে। ডাবল পে বলা হয়। টু রান, টু হান্ট উইথ দ্য হাউন্ড অ্যান্ড রান উইথ দ্য হেয়ার বলে একটা ইডিয়াম আছে ইংরেজিতে। যাই হোক, বাংলাতেও এরকম বহু মানে একই অর্থে ব্যবহার করা হয়, বহু বাগধারা আছে। তো এবার এই সুদাঙ্গুরু, যিনি হামি নেপালের প্রতিষ্ঠাতা, সে বিষয়ে একটু আমরা তথ্য জেনে নিই, যে এটা তাহলেই বুঝতে পারবো যে আমরা এটা স্বতঃস্ফূর্ত জনরোষ, যেটা মানে জনগণ তো অবশ্যই এখানে কাজে লেগেছে, কিন্তু ফান্ডিং টান্ডিং ছিল না। হঠাৎ করে ধরুন, আপনারা বলুন না কেন, স্বাভাবিক বুদ্ধিতে কি বলা হয়, কোনো অর্গানাইজেশন ছাড়া, ভেতর থেকে কোনো রকম প্রস্তুতি ছাড়া আচমকা এরকম পার্লামেন্ট পুড়িয়ে দেওয়া যায়? যায় না। এটা আগে থেকেই প্ল্যান করা থাকে। হুম। এই যেমন ধরুন আমাদের দেশেও যদি হঠাৎ করে ফেসবুককে বন্ধ করা হয়, মানুষ অবশ্যই অসুবিধায় পড়বেন, খেপবেন। তাই বলে পার্লামেন্ট পুড়িয়ে দেওয়ার মতো শক্তি হবে? হবে না, যদি না কোনো নেতা বা কোনো এনজিও বা কোনো রাজনৈতিক দল বা যে হোক, যারা এটাকে মানে অবশ্যই মেইন স্ট্রিম হতে হবে। আমাদের মতো ভাবনা চিন্তা করা লোকজন হলে হবে না, কিন্তু তাহলে হবে না, ওরা সেটা করতেও দেবে না। অর্থাৎ যেটা মেন স্ট্রিমের মানে অনুসারী আর কি, মূল স্রোতে অনুসারী, অর্থাৎ জায়নিস শক্তির সুবিধে হবে, কর্পোরেটের কন্ট্রোলটা আরো বেশি মজবুত হবে, এমন ধরনের এজেন্ডাকে প্রমোট করার জন্য রাজনৈতিক দল ওরা রাখে, এনজিও রাখে, সব রাখে। সেক্ষেত্রে হতে পারে, নইলে শুধু আনঅর্গানাইজড একটা মব, তার ক্ষমতা বেশি দূর নয়, তার ক্ষমতা পার্লামেন্ট পুরানো নয়, এই সময়ে দাঁড়িয়ে অসম্ভব, যদি না ভেতরে ইন্ধন থাকে, ফান্ডিং থাকে। ওই যে কেনেডি বলেছিলেন, মার্কিন রাষ্ট্রপতি জেফ কেনেডি, যাকে নিয়ে দ্বিতীয় খণ্ডে, যার উপরে আমার আলোচনা আছে, অমৃত শপথ দ্বিতীয় খণ্ডে, তো পরবর্তী বইতে আরো বিস্তারিত লিখছে। তো সেক্ষেত্রে উনি একটা অসাধারণ পর্যবেক্ষণ রেখেছিলেন যে থিংস ডোন্ট হ্যাপেন, দে আর মেড টু হ্যাপেন। অর্থাৎ এই ধরনের কার্যকলাপ, আন্দোলন বলুন, বিক্ষোভ বলুন, বিপ্লব বলুন, সরকারের পালাবদল বলুন, বিপ্লব বলুন, এসব এমনি এমনি ঘটে না, ঘটানো হয়, ঘটানো হয়। তো সেখানে একটা অসাধারণ ইঙ্গিত রেখেছিলেন এবং জায়নিস শক্তির কথাই তিনি বলতে চেয়েছিলেন। তারপরে তাকে তো চলে যেতে হলো, সরিয়ে দেওয়া হলো, এই উচ্চারণ করার পরে তাকে সরিয়ে দেওয়া হলো। যাই হোক, তো এবার আসুন সুদাঙ্গুরুং সাহেব, হামি নেপালের যে প্রতিষ্ঠাতা, মানে এই যে সংগঠন, তার জন্ম কত সালে হলো? 2015 সালে আনঅফিসিয়ালি জন্ম হয়েছিল, আর অফিসিয়ালি রেজিস্টার্ড হলো 2020 সালে, অর্থাৎ করোনা পিরিয়ডে। খুব ইন্টারেস্টিং। প্রথম দিকে তারা কি কাজ করছিল? তারা ওই যে রিলিফ ওয়ার্ক, ভূমিকম্প হলে সাহায্য পাঠানো, ভূমিধস হলে সাহায্য করা, বন্যা টন্যা হলে সাহায্য করা, অর্থাৎ পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়া, যেটা খুব দারুণ। কিন্তু মানে যে কোনো ক্ষেত্রে আমরা জানি যে মানুষের বিশ্বাস অর্জন করতে গেলে, ভালোবাসা অর্জন করতে গেলে কিন্তু একটা জিনিস দিতে হবে। জ্যাকেট, তিনি স্কুল কলেজে জ্যাকেট দিয়েছেন, শীতে নেপালে শীত পরে, ফ্রি জ্যাকেট দেওয়া হয়েছে, ওই তারপরে খাবার দাবার দেওয়া হয়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে। মানে এই যে মানবতাবাদী কার্যকলাপ, এই কার্যকলাপগুলো তিনি পরিচালনা করতেন, হামি নেপালের এই যে সংগঠন এনজিওর মাধ্যমে করতেন। বেশ, তো এই সূত্রপাত ছিল। তারপরে সংগঠন বড় হতে থাকে, এবং কতটা বড় হতে থাকে আমি যদি আরো কিছু তথ্য দিই, এবং কোটি কোটি টাকা তিনি তুলতেন, ইন্টারন্যাশনাল ডোনেশন পান তিনি, এবং কোটি কোটি টাকা, মানে
1 কোটি 2 কোটি নয়, অনেক বেশি বেশি কোটি কোটি টাকা তিনি পেতেন, এবং সেই টাকা দিয়ে তিনি মানব সেবা করতেন। এবং বুঝতেই পারছেন, একটা ফান্ডিং এর সুযোগ ছিল। আর যুব সমাজ এমনিতেই, আমাদের দেশেও দেখবেন চাকরি নেই বাকরি নেই, কি অবস্থা, ওখানেও নেপালেও একই ছবি, ভয়ঙ্কর ছবি। তো সেইটাকে ওরা কাজে লাগানো হলো, যেটা সাবধান, আমাদের দেশেও এনজিওরা তাই করবে। কিন্তু দাঙ্গা লাগানো বলুন, যাই বলুন, সবকিছুতেই এখন এনজিওদের কাজে লাগানো হবে ফান্ডিং করে। রাজনৈতিক দলের ভূমিকা আস্তে আস্তে হ্রাস পাবে, শুরু হয়ে গেছে। এবং সুদান বরুং জানিয়ে দিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন। অবশ্যই তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, প্রশ্নই আসে না। আসুন আমরা দেখে নিই এই হামি নেপালের নেপথ্যে যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা কি আছেন এবং তার হামি নেপালের সঙ্গে কারা আছেন। তাহলেই বুঝতে পারবেন এটা সাধারণ মানুষের যত স্বতঃস্ফূর্ত আন্দোলন না কর্পোরেট এর পেছনে আছে। প্রথমেই বলি, হামি নেপাল এই যে সংগঠন, এনজিও, তার থিঙ্ক ট্যাঙ্ক, যাকে মেন্টর বলা হয়, তার নাম ডক্টর সান্দুক রুইত। ডক্টর সান্দুক রুইত তিনি কি বিশিষ্ট বিখ্যাত অপথ্যালমোলজিস্ট, চক্ষু বিশেষজ্ঞ। তার বড় সেন্টার আছে নেপালে, বিশাল বড় সেন্টার, এবং তিনি মানুষের দৃষ্টি ফিরিয়ে দেন, মানে চক্ষু দান করেন, দারুণ মানব সেবা করে থাকেন, ভালো বিশিষ্ট ডাক্তার, মেন্টর। এই হামি নেপালের মাথার ওপরে তিনি আছেন। তো এই যে ডক্টর রুইত, তিনি শুধু একা একা হঠাৎ করে একটা সংগঠন, একটা অপথ্যালমোলজি সেন্টার এরকম গড়ে তুললেন নেপালে নিজের চেষ্টায়? না না না, ভুল কথা। ফান্ডিং পেয়েছেন। কার কাছ থেকে? বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা ফ্রেড হলোস ফাউন্ডেশন। ফ্রেড হলোস ফাউন্ডেশন, আগে হ্যাঁ, সেই আন্তর্জাতিক সংস্থা ফান্ডিং করে এই ডক্টর রুইতকে। আর এই ফ্রেড হলোস ফাউন্ডেশনকে কে ফান্ডিং করে? বিল গেটস, মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। হ্যাঁ, তথ্য আছে আমার কাছে। কি সমস্যা বলুন দেখি? এই লোকটা তো সবকিছুর মধ্যে সব খুঁজে বেড়ায়, অপদার্থ, একটা বাজে লোক। একটু ভালো বিপ্লব টিপ্লব হচ্ছিল, কি সুন্দর মানুষ খেপে গেল। ওই একজন আমার প্রোফাইলেও এসে বলেছে যে এই যে নেপালের মতো করে, বাপ রে বাপ। এইটাই হলো মিডিয়া আমাদের মগজকে এমন করে রেখে দিয়েছে যে মিডিয়া যে খবরগুলো যেভাবে করে আমরা সেটাই বিশ্বাস করি। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ফান্ডিং করেন এই দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন, তার সঙ্গে যুক্ত, সরাসরি ভাবে যুক্ত, তার ছত্রছায়ায় রয়েছেন ডক্টর সান্দুক রুইত। আগে হ্যাঁ, তো বুঝতেই পারছেন ফান্ডিং কোথা থেকে আসছে। গেল আরো তথ্য দিয়ে দিই, একটু শুনুন। সেখানে ওয়েবসাইটে উল্লেখও আছে, গর্বের সঙ্গে তারা জানিয়েছে, হামি নেপালের ওয়েবসাইট রয়েছে, সেখানেও পেয়ে যাবেন, কি অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা কার্কি, একটু পড়ি। According to the website, actress Priyanka Karki, who helped launch a plasma bank for COVID-19 survivors. একজনের নাম বললাম, তিনি ব্যাক করেন ফাইন্যান্সিয়ালি, একেবারে খেটে খুঁটে থাকেন এই সংস্থার পেছনে। তার নাম কি? প্রিয়াঙ্কা কার্কি। সেখানকার নামী অভিনেত্রী, টপ লেভেলের লোক। তো তার একটা বড় ভূমিকা কি, করোনা প্যান্ডেমিকের সময় তিনি প্লাজমা ব্যাংক চালিয়েছিলেন, জানেন তো? তাহলে খেলাটা বুঝতে পারছেন তো? এই প্লাজমা ব্যাংক করে কত রোগীকে, যে এখন আবার প্লাজমা, জানেন তো? তারপরে প্লাজমা থেরাপি তুলে দেয়, রেমডেসিভির তুলে দেয়, হাইড্রক্সিক্লোরোকুইন তুলে দেয়। প্রচুর মানুষ মারা হয়ে যায়, টার্গেট ফিল আপ করার পরে তুলে দেয়, বলে না এগুলো দরকার নেই, এগুলো ক্ষতি করছে। আমরা দেখলাম না, এতে ভালো হচ্ছে না। বেশ, তাহলে সেই সময় এই প্লাজমা ব্যাংক করেছিলেন বিশিষ্ট অভিনেত্রী সেখানকার প্রিয়াঙ্কা কার্কি। তিনি হামি নেপালের সঙ্গে রয়েছেন। আচ্ছা, আর কে রয়েছেন? স্বস্তিমা খাদকা, তিনি কি করেছেন? who contributed food aid to visually impaired and physically disabled households
বেশ, আরো একজন তিনি খাদ্য সাহায্য করেন অন্ধদেরকে বা যারা শারীরিক প্রতিবন্ধী, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এই অর্থ মানে এই সাহায্যটা কিভাবে করেন? নিজের অর্থে করেন? নিশ্চয়ই না। অর্থটা কোথা থেকে পান? সমস্যাটা এখানে। আপনি সাহায্য করতে পারেন মানুষকে, কিন্তু যখন সাহায্যকারীর ভেস্টেড এজেন্ডা থাকে তখনই সমস্যাগুলো তৈরি হয়। আমরা সেটা জানি না, বুঝতে পারি না। আর কে আছেন? সিঙ্গার অভয়া সুব্বা। আমি জানি না, আপনারা নেপালের মানুষ, নিশ্চয়ই তাদের কাছে এরা প্রিয় মানুষ, বিখ্যাত মুখ সেখানকার স্টার। হু হেল্প ফান্ডরেজ আর অ্যামং ইজ সাপোর্টার্স। এই সাপোর্টারদের মধ্যে এই বিখ্যাত লোকজন রয়েছেন যারা আর্থিকভাবে ফান্ডরেজও করে থাকেন আমি নেপালের হয়ে, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডারও আছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছেন, আমি পড়ছি কে আছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি নেপালের। মনিতা দেবকোটা, নাম শুনিনি, আপনারা শুনে থাকবেন, কারণ উনি মিস ইউনিভার্স নেপাল হয়েছিলেন 2018 সালে। একদম মিস ইউনিভার্স কারা হয়, কি জন্য হয়, মিস ওয়ার্ল্ড কারা হয়, কি জন্য হয়, আমাদের মতো লোকজন আমরা জানি। আমরা আবার নিন্দুক লোক তো, মানে সমস্যাটা এখানে। গ্ল্যামারে ওসব বাহ্যিক ব্যাপারে চটকে আমরা ঠিক গিলি না, আমরা গিলে টিলে খাই না, আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কম আমরা সংখ্যায়, কিন্তু যে কজন আছে মোটামুটি তাতেই মানে জ্বালিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। মানে মগজ লোকজন কি হারে খেপে যায় মাঝে মাঝে, এখনো ফেসবুকে এসে কমেন্ট করে, মানে হাতে গা লাগলে যা হয় আর কি। তো যাই হোক, তো সেই মিস ইউনিভার্স নেপাল তিনি হচ্ছেন এই হামি নেপালের গুডউইল অ্যাম্বাসেডার। ভাবতে পারেন, অ্যাম্বাসেডার। তাহলে বুঝতে পারছেন, হামি নেপালের ছোটখাটো এনজিও নয়। আপনার পাড়ায় এরকম আপনি 2-3 জন মিলে একটা এনজিও করে ফেললেন, সেরকম কোনো এনজিও নয়। আন্তর্জাতিকভাবে ফান্ডেড, বিল গেটসের দ্বারা ফ্রেড হলো ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত, যেখানে বিল গেটস ফান্ডিং করেছেন। তো এরকম একটা সংগঠন। শুধু তাই নয়, এখনো গল্প আছে তো। আর কি গল্প আছে? কোন কোন কর্পোরেট ব্র্যান্ড হামি নেপালকে ফান্ড দিয়ে সাহায্য করেছে, পাশে থেকেছে, আছে, শুনবেন না নামগুলো? দেখুন, the NGO on its website says it has received backing from brands such as Al Jazeera, বিখ্যাত মিডিয়া হাউস আল জাজিরা, সেখান থেকে ফান্ড পেয়েছে। আচ্ছা, আর কে সাহায্য পেয়েছে? কোকা কোলা। আরে বাবা, কোকা কোলা, মার্কিন কোলা জায়েন্ট কোকা কোলা। ভাবতেন তো, সম্পদ শুষে নিচ্ছে আমাদের মাটির তলা থেকে জল, ফ্রিতে জল তুলে জলকে বিষ বানিয়ে আমাদের পান করাচ্ছে। সেই কোকা কোলা ব্যাক করেছে এই আন্দোলনকে, আমি নেপালকে। গোল্ড স্টার। আর কে? মালবেরি হোটেলস, ভাইবার। ভাইবার জানেন নিশ্চয়ই, এটা অ্যাপস, বিশাল বড় ইনকাম তার ভাইবার। হ্যাঁ, আর কে? মালবেরি হোটেলস। এই বড় বড় এরকম নাম কয়েকটা উল্লেখ আছে, তারা হামি নেপালকে সাপোর্ট করে, সাহায্য করে, অর্থনৈতিক ভাবে সাহায্য করে, পাশে থাকে। তাহলে এবার বুঝিন জনগণের কেমন হলো বিপ্লব হলো এটা। জনগণের বিপ্লব হলো এটা। সব বাইরে থেকে মনে হচ্ছে জনতা, তারা তো রোবট, তাদেরকে পরিচালিত করা হয়েছে, যেমন করে বাংলাদেশে পরিচালিত হয়েছিল। বিক্ষোভ আর আছে অবশ্যই, বেকারত্ব আছে, দারিদ্র আছে, আমাদের দেশেও আছে, প্রথম বিশ্বেও আস্তে আস্তে বাড়ছে হোমলেস পিপলের সংখ্যা। তো সেইটাকে ওরা কি করছে বুদ্ধি করে, মূল শত্রুকে না চিনিয়ে দিয়ে, কারণ মারটা তো রাতে ওরা না খায়। আসলে যখন লোকে জানতে পারবে কেন হচ্ছে এসব, দারিদ্র কেন বাড়ছে, বেকারত্ব কেন বাড়ছে, ছাঁটাই কেন হচ্ছে, এই সমস্ত কিছু ওরা কৌশলে রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দিচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলোকে হাইজ্যাক করে পলিসি কারা বানাতে বাধ্য করছে? সেই জায়নিক শক্তি, সেই কর্পোরেট যাদের সরাসরি দালাল, তাদেরকে লুকিয়ে রাখছে, আড়াল করছে। জনতা এটা বুঝে গেলে যে কি হারে উদম মার খাবে সেটা ওরা জানে, তাই সেরকম কিছু হওয়ার আগেই ওরা ডাইভার্ট করে দিচ্ছে। এবং বড় বড় ফিল্ম স্টার, বড় বড় সব বিশেষজ্ঞ ডাক্তার,
সমাজে যারা এই গরিব মানুষকে শোষণ করে এক্সপ্লয়েট করে বড় বড় মাল করি বানাচ্ছে, তাই তো? ফিল্ম স্টার কি করে হয় বলুন দেখি? হুম হ্যাঁ, গভীরে যান, মগজ ধোলাইও হয়, জনগণকে বোকাও বানানো হয়, এন্টারটেন হয়, মুরগি বানানো হয়, তারপরে কি হয়? দওয়াই ভি কড়াই ভি, 2 ফুট কা জুড়ি হয়, বিগ বি হয়। তো সেই জনগণকে বোকা বানিয়ে, মুরগি বানিয়ে, শাসক শ্রেণীর দালালি করে ফিল্ম স্টার হয়। এবং বড় বড় ডাক্তার, সেলিব্রিটি ডাক্তার, তারাও তাই করে থাকেন। এভাবেই তারা উপার্জন করেন এবং তাদেরকে সেরা দালাল হিসেবে চিহ্নিত করে বিভিন্ন রকমের পুরস্কার দেওয়া হয়। তো সেই ধারাবাহিকতায় এখানে রইল। রাজা তো তাই করবে না, নতুন কিছু নয়, এখন বড় স্কেলে হচ্ছে, এইটাই যা ফারাক। তাহলে এইরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডার দিয়ে, এইরকম কোকা কোলা দিয়ে, ভাইবার দিয়ে কি বিপ্লব হতে পারে? তাহলে এটা কেন হলো বলে মনে হচ্ছে আপনাদের? কেন হলো? এটা কি পুরোটা, 1 নম্বর, পুরোটা গট আপ। এটা বাইরে থেকে দেখাতে হবে যে জনগণ আন্দোলন করছে, জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, যাতে করে কোনো একটা দেশের এই পুরো একটা সরকারকে দায়ী করে একটা আবার সময় পাওয়া যায় এবং জনগণের ভাঙচুর হলো, পার্লামেন্ট পুরলো, হ্যাঁ, এগুলো হয়ে মানুষের মধ্যে একটা শান্তি, কিছুদিনের জন্য একটা তৃপ্তি, মার বলে না, মার মানে গণধোলাই দেয় কেন? পকেট মার্কে মানুষ, ভেতরে ক্ষোভটা সঞ্চারিত হয়। মানে আসল ব্যাপারটা কেন, কে শত্রু, সেটাকে চেনানো হয় না কখনো জনগণকে, আমরা চেনার চেষ্টাও করি না। তো এই ক্ষোভটা প্রশমিত হলো, এটা বাংলাদেশে হয়েছিল, শ্রীলঙ্কায় হয়েছিল। তারপরে শুনুন, যারা আন্দোলন করেছিল বাংলাদেশে, তারা কজন চাকরি বাকরি পেলেন, কেমন আছেন খোঁজ নিন, সেগুলো আর মিডিয়া আপনাদের সামনে আনবে না। আনবে কি? আনবে না। তো এখানেও একই রকম ক্ষোভটা প্রশমিত হলো, আউটলেট পেল, পাশাপাশি সময় পাওয়া গেল। অর্থাৎ ভেতরে ভেতরে একটা সেট আপ করেই করা হয়েছে। কারণ খেয়াল করে দেখবেন, এইসব শান্তিপূর্ণ টান্দোলন গুলোতে অশান্তি তো হবেই। তাতে করে দেখুন, খেয়াল করে, কোনো নেতা মন্ত্রীর প্রাণ কিন্তু এখনো যায়নি, বাংলাদেশেও কিন্তু যায়নি। মানে টপ লেভেলের কোনো বাংলাদেশে যে হাসিনা দিব্যি সেফ প্যাসেজ পেয়ে গেলেন, তাকে আটকানো যেত না, এই দিব্যি আটকানো যেত, কিন্তু সেফ প্যাসেজ পেয়ে গেলেন, তিনি পালিয়ে আসতে পারলেন, তিনি বেঁচে আছেন। অর্থাৎ টপ লেভেলের যারা, তারা কিন্তু মরেন না, বেঁচে থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখেছি হিটলারকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল, তিনি আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন। এ বিষয়ে তথ্য আছে, আমি দ্বিতীয় খণ্ডেও লিখেছি। তো একই রকম ভাবে হাসিনাকে সেফ প্যাসেজ দেওয়া হলো এবং এখানেও দেখবেন, নেপালেও দেখবেন, টপ লেভেলের যারা, বাড়িঘর পুড়েছে ঠিক আছে, সেটা তো ওদের ইন্স্যুরেন্স আছে, ওদের টাকার অভাব নেই, কোনো সমস্যা নেই, কিন্তু এখনো পর্যন্ত টপ লেভেলের কোনো মন্ত্রী নেতার প্রাণ যায়নি। কারা মারা গেছে? বোরে মারা গেছে, বোরে মারা গেছে। খেয়াল করুন, ইন্টারেস্টিং না ব্যাপারটা? এখানেই এটা সেট আপের গন্ধ পাচ্ছি আমি। তো অর্থাৎ হঠাৎ করেই তারা করলেন এবং ওরা জানতেন না, সার্ভে করেননি হামি নেপাল কি করছে, বা ফেসবুকের মতো একটা সংস্থা তার কতটা ক্ষমতা থাকতে পারে, ইউটিউবের মতো বিলিয়নিয়াররা চালায়, জুকেরবার্গ আছে, হ্যাঁ। তো এরা জানতেন না যে যে রুইথ, যিনি মেন্টার, হামি নেপালের মেন্টার, তার সঙ্গে যে বিল গেটস এর মতো লোক যেখানে ফান্ডিং করে, ফ্রেড হলো ফাউন্ডেশন, তার সঙ্গে যার যোগাযোগ আছে, ছত্রছায়ায় তিনি লালিত পালিত, সেটা নেপাল সরকার জানতো না, আলবাত জানতো। তা সত্ত্বেও এইরকম একটা ব্যান করে দিল হঠাৎ করে, ঠিক এই সময়ে যখন সেটিং চলছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম হচ্ছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? আমার কাছে পুরোটাই একটা সাজানো বলে মনে হয়েছে। আর একটা হতে পারত যদি কেউ, কোনো মন্ত্রী মারা যেত, যেমন করে গদ্দাফিকে মারা হয়েছিল, যেমন করে সাদ্দাম হোসেনকে মানা হয়েছিল, যারা মানতে চাননি, প্রতিবাদ করেছিলেন, সেক্ষেত্রে নেতা মন্ত্রীকে মরতে হয়। টপ লেভেলের কথা বলছি, লোয়ার লেভেলের কথা বলছি না। সেখানে মারা যেতেই পারে, অশান্তিতে, দাঙ্গাতে মারা যেতেই পারে, তৃণমূলের কাউন্সিলর মরতে পারে, বিজেপির কাউন্সিলর মরতে পারে, কিন্তু আমি টপ লেভেল মানে ওই লেভেলের কথা বলছি, যারা টপ মোস্ট লেভেলের, রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন। তো সেক্ষেত্রে দেখুন, গাদ্দাফিকে রাজি হননি বলে গাদ্দাফিকে মরতে হলো, সাদ্দাম হোসেন রাজি হননি বলে সাদ্দাম হোসেনকে মরতে হলো।
প্রতিবাদ করেছিলেন বলে। কিন্তু খেয়াল করে দেখুন সেখানে কি হলো, সেনাবাহিনীর দরকার পড়েছিল, উপর থেকে বোমা ফেলতে হয়েছিল, অর্থাৎ জনগণকেও ইনভলভ করা যায়নি সেখানে, পুরোপুরি যায়নি। তাই ইউএনওকে ঢাল হিসেবে ব্যবহার করে সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন না নিয়েও ইরাক আক্রমণ করেছিল আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দলবল নেটো, সেটা করেছিল। কিন্তু যখনই দেখবেন যে টপ লেভেলের লোকজন সেফ প্যাসেজ পেয়ে যাচ্ছে, তখন বুঝবেন ওটা প্রতিবাদ নয়, সেটিং, মানে অর্থাৎ ওই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা যে জায়নী শক্তি তাদের কথা শুনছে না বলে, তাদেরকে জোর করে সরিয়ে দেওয়া হলো, ব্যাপারটা এরকম নয়। তারা সেটিং করেই কাজ করছেন। হ্যাঁ, মাগফুলি যেমন, তিনি করোনা মানেননি, লকডাউন করেননি, মাস্কের বিধিনিষেধ চাপাননি, ভ্যাকসিনের বিরোধিতা করেছেন, তাই মাগফুলিকে সরিয়ে দেওয়া হলো, মেরে ফেলা হলো সিম্পলি, ষড়যন্ত্র করে। তো সেরকম ঘটনা কি বাংলাদেশে ঘটলো? ঘটেনি। নেপালে ঘটছে, এখনো পর্যন্ত ঘটেনি। যদি ঘটে আলাদা কথা, এখনো পর্যন্ত যেহেতু ঘটেনি, তাহলে পরিষ্কারভাবে আমি এটাই বলবো যে, কারণ ওরা শত্রুকে নির্মূল করে, রাখে না বাঁচিয়ে। সাদ্দামকে বাঁচিয়ে রাখেনি, গদ্দাফিকে বাঁচিয়ে রাখেনি, মাগফুলিকে বাঁচিয়ে রাখেনি, ওরা বাঁচিয়ে রাখে না। এই লেভেলের লোকজন যাদের ক্ষমতা বসু বিশাল, পরবর্তীকালে ক্ষতি করতে পারে জায়নিক শক্তির, তো এইরকম লোককে ওরা বাঁচিয়ে রাখে না। তো এখানে কিন্তু বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত, তাই এটাকে আমি সেটিং বলে মনে করছি। তো কেন করা হলো? ওই যে নতুন সাবান দিতে হবে, জনগণের ক্ষোভটাও প্রশমিত হলো। পাশাপাশি এবার বাংলাদেশে এমন করে একটা আসলে একনায়ককেই বসানো হয়েছে, ইউনূসকে, কেয়ারটেকার সরকারের। তিনি সবকিছু করছেন, জায়নিক শক্তির পলিসি রূপায়ণ করছেন, ডিজিটাইজেশন করছেন। এবার সামনে ডেঙ্গু ভ্যাকসিন উনিই দেবেন, কোনো চাপ নেই। তো একই রকম ভাবে একটা একনায়ক জাতীয় কেয়ারটেকার সরকার চালাবেন, এরকম কাউকে ওরা নির্বাচন করবে, করে আগামীতে, যেমন জানেন নিশ্চয়ই, প্যান্ডেমিক ট্রিটি সই হয়ে গেছে, নেপালও সই করেছে, বাংলাদেশও সই করেছে। ওরা আরো এমন কোন সরকারকে, যে এইসব ক্ষেত্রে আরো ভালো কার্যকরী হবে, তেমন কোন লোকজনকে কেয়ারটেকার সরকারের প্রধান, তিনি সেনাবাহিনীর কেউ হতে পারেন, বা অন্য কোনো তথাকথিত অমুক জয়ী তমুক জয়ী হতে পারেন, তেমন কাউকে ওরা নিয়ে আসবে, মিলিয়ে নেবেন। তারপরে দেখবেন এটা কেয়ারটেকার সরকার চলবে, তারপরে আস্তে আস্তে নিউ ওয়ার্ল্ড অর্ডারের পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো কায়েম হবে, এটাই লক্ষ্য। তো জনগণকে এটা বোঝানো হলো যে এইবার সব সুদিন আসবে, দারুণ হবে, স্বর্গীয় ব্যাপার হবে। এটা কেন বোঝানো হলো? কারণ এরপরে যে আইনগুলো আসবে, যে বিধিগুলো আসবে, সেগুলো আরো সর্বনাশ করবে, এটা আমরা জানি। কিন্তু লোক ভাববে এই কেন, এগুলো নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে, কারণ অত্যাচারী সরকারকে তো পতন করলাম আমরা, পতন ঘটালো জনগণ, যুব শক্তি, জেনারেশন জেড, তারা তো স্কুল ব্যাগ নিয়ে রীতিমতো লড়াই টড়াই করে 22 জন মারা গেল। তো এত সুন্দর একটা আমরা ঘটনা ঘটালাম, নেপালের সত্যিকার স্বাধীন হলো আজকে, যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর কি, বহুবার বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, নেপালও আবার স্বাধীন হলো। তো কেউ কেউ বলবে ভারত থেকেও আমরা স্বাধীন হয়ে গেলাম। এবার ভারত, চীনের এখানে খেলা আছে। আমি একটা ভিডিওতে এত কিছু বলতে পারবো না, কারণ অনেক কিছু খেলা এখানে আছে। তো আপনারা জানেন যে এখন জায়নিক শক্তির দুটো ডেরা, একটা হলো আমেরিকা, বহুদিন ধরেই আছে, এখন চীন। বিল গেটসকে দিয়ে যে ট্যারিফ ভারতের উপর চাপানো হচ্ছে, এবং আমেরিকাতে যে আরম্ভ হয়েছে, এয়ারপোর্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় শিকাগো এয়ারপোর্টের প্যাসেঞ্জার এবং হোটেল, আশপাশের হোটেল 40% মানে অকুপেন্সি, লোক যাচ্ছে না, লোক হচ্ছে না, প্লেনে যাচ্ছে না, এমন সব কঠোর ইমিগ্রেশন বিধি এনেছে ট্রাম্প। এগুলোর উদ্দেশ্য কি? সংযুক্তি ধ্বংস করা। ছোট ছোট যত হোটেল আছে এলাকায় সব বন্ধ হয়ে যাবে, এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি যারা এই টুরিস্টকে আমেরিকায় নিয়ে যেত, তারা অলরেডি ঝাঁপ বন্ধ করা শুরু করে দিয়েছে। গভীরে যেতে হবে, টপ লেভেলের কিছু হবে না এতে। এ নিয়ে পরে ভিন্ন ভিডিও করব, ঠিক আছে? তো আদানি আম্বানি লেভেলের যারা বড় সড়ো এক্সপোর্টার রয়েছেন, ইম্পোর্টার, বড় বড় ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের কিছুই হবে না এতে, বরং তারা
আরো ফুলে ফেপে উঠবেন। যারা ছোটখাটো এক্সপোর্টার ইম্পোর্টার রয়েছেন তাদের এই 50% শুল্কে নাভিশ্বাস উঠবে এবং তারাই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এটাই বাস্তব। এটা নিয়ে ভিন্ন ভিডিও করতে হবে। এটা এতটাই জটিল বিষয় শুল্কের ব্যাপারটা। তো ওই দিক থেকে আমেরিকা সংযুক্তি বিনাশের জন্য কাজকর্ম করে যাচ্ছে, আর নিজের দেশে কিন্তু আবার দেখবেন জনগণের জন্য ওই কাজটা ভালো করছে বলতেই হবে। ভ্যাকসিন ট্যাক্সিনকে নিয়ে ট্রাম্প যেটা করছেন, ওরা জানে যে আমেরিকার জনসংখ্যা তো ইতিমধ্যেই নেগেটিভ গ্রোথ হচ্ছে, মানুষগুলোকে তো অন্তত বাঁচাতে হবে, করে কমবে খেতে হবে, নাহলে আমেরিকায় তো অস্তিত্বই থাকবে না যদি জনসংখ্যা এরকম করে কমতে থাকে। তাই অ্যাবর্শনের বিরুদ্ধে আইন এসেছে, মানে অ্যাবর্শন আমি আগের ভিডিওতে বলেছি, জানেন করা এখন হয়ে গেছে অ্যাবর্শন, সহজে অ্যাবর্শন করা যাচ্ছে না আমেরিকায়। কেন? পপুলেশনটাকে ওরা আবার বাড়াতে চাইছে। পাশাপাশি ঘন ঘন গাদাগুচ্ছের ভৌ ভৌ দিলে তো সমস্যা, ওরা জানে। সোডিয়াম বোরেট থাকে সব ভ্যাকসিনেই, যা বন্ধ্যাত্ব ঘটায়। আগে হ্যাঁ, এটা তো আমি আলাদা ভিডিও আছে, আপনারা জানেন ভ্যাকসিনে কি কি থাকে তার সম্পূর্ণ তালিকা অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে রেখেছে, আপনারা অনেকেই পড়েছেন। সেখানে সোডিয়াম বোরেট, অ্যালুমিনিয়াম, মার্কারি, পারদ কি না কি থাকে বলুন দেখি। তো সেটা আমেরিকা এখন চাইছে বাবা দরকার নেই, অনেক হয়েছে, এবার আমরা জনসংখ্যাটাকে একটু ঠিকঠাক করে নিই, এটাই উদ্দেশ্য। বাকি তৃতীয় বিশ্বের লোক, ভারত বাংলাদেশ ভাঁড় যাও, ওখানে প্রচুর লোক গিজগিজ করছে, ওগুলো কমাও, কিন্তু আমাদের আমেরিকা যেন বেঁচে বসতে থাকে। কি বোঝাতে পেরেছি? আমেরিকা ফার্স্ট, ট্রাম্প বলেই দিয়েছেন আমেরিকা ফার্স্ট। তাহলে এই গেল প্রেক্ষিত নেপালের হামি নেপাল যে এনজিও, তার যে নেতৃত্বে যে বিক্ষোভ, সফল বিক্ষোভ, বিপ্লব, সেটা নেপথ্যে এটাই। তাই যারা এটাকে বিপ্লব বলে আনন্দ পাচ্ছেন, বাংলাদেশের বেলাতেও পেয়েছিলেন, শ্রীলঙ্কার বেলাতেও পেয়েছিলেন, তাদের ভাবতে বলবো, গভীরে যেতে বলবো, এবং আমি লিঙ্কও দিয়ে দেব। তারা ভাবুন যে কোকা কোলা যাদের সাপোর্ট করে, ভাইবার যাদের ফ্যান্ডিং করে, মিস ইউনিভার্স যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ফ্রেড হলো ফাউন্ডেশন যেখানে বিল গেটস ফান্ডিং করেন $1 মিলিয়ন, তার ছত্রছায়ায় যে ডাক্তারবাবু অর্থাৎ বিশেষজ্ঞ, আন্তর্জাতিক ব্যবসাদার, তাই বলি, অবশ্যই ভালো কাজ করছেন মানুষের জন্য, সবই তো ভালো করছেই ওরা, ভালো করার নাম করেই তো যা করার করছে না। তো তিনি রয়েছেন, তো তারা যখন রয়েছেন, তো তারা কেমন কাজ করতে পারেন, তাদের দিয়ে কেমন কাজ হতে পারে, নিজেদের প্রশ্ন করুন। এতে করে সাধারণ মানুষ, নেপালের সাধারণ মানুষ, 3 কোটি মানুষ, গরিব মানুষ, তাদের জন্য কতটা মঙ্গল হবে, নাকি তাদের উপরে টোটাল কন্ট্রোল আরো বেশি করে চেপে বসবে, ইউজলেস ইটার্সদেরকে বিনাশ করার পরিকল্পনা আরো বেশি করে সফল হবে, চাকরি বাকরি আরো সর্বনাশ ঘটবে, কর্পোরেট কন্ট্রোল আরো মজবুত হবে, ফুড কন্ট্রোল আরো মজবুত হবে। সেটা আপনারাই বুঝে নিন, আমি নতুন করে কি বলবো, বহু তো বলছি। তবে হ্যাঁ, এবারে আসছি উপসংহারে। এখন যদি বলেন এটা আমি ভিডিওটা কি কেন করলাম, এটা করে কি আমি জনগণকে আমরা জাগাতে পারবো, বোঝাতে পারবো? পারবো না। আর পারলেও অল্টারনেটিভ আমরা কি দেব? অল্টারনেটিভ তৈরি করা যায়, বলা যায়, তত্ত্ব আছে, আমার কাছে তত্ত্ব আছে, আমি বলতে পারি এই হতে পারে করলে, কিন্তু সেই সংগঠনই বলুন বা সেই রাজনৈতিক দল কে ফান্ডিং কে করবে, মানুষের কাছে কি করে পৌঁছবে? সম্ভব নয়। তাহলে আমি কেন এটা বললাম? আমরা, আমার পাঠক সহযোদ্ধারা যাতে বিভ্রান্ত না হন, প্রক্রিয়াটা বুঝতে পারেন। তাদের যদি এরকম মাথামাতি করতে দেখি বাংলাদেশ স্বাধীন হলো বলে বা নেপাল স্বাধীন হলো বলে, তো এরা তখন খারাপ লাগে। কারণ আমি এইটুকু জানি, এইটুকু বুঝি যে আমার সহযোদ্ধা পাঠকরা তারা একটু ভাবেন, গভীরে যাওয়ার চেষ্টা করেন। মিডিয়া যেটা বলছে, স্পুন ফিড করছে, সেটাকেই তারা বেদবাক্য বলে মনে করেন না। তারা নেপথ্যের
কাহিনীটা বোঝার চেষ্টা করেন। তো এই কাহিনীটা যাতে যাতে তারা বুঝতে পারেন এবং ফাঁদে পা না দেন, এই ধরনের যে আগামীতে আমাদের দেশেও এই যে ভাষাকে তথাকথিত দেখবেন বাংলা অমুক তমুক হিন্দি ভাষীদের প্রতি বাংলা বাঙালি হিন্দি ভাষীদের প্রতি মানে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, প্রমোট করা হচ্ছে, ইচ্ছে করে করানো হচ্ছে, সেটা কিন্তু আগামীতে এই ধরনের কার্যকলাপ মারাত্মক আকার তৈরি করতে পারে। তো যাতে এই ধরনের বিষয়গুলো থেকে যাতে আপনারা সাবধান থাকেন, অন্তত আপনার হাতে যেন রক্ত লেগে না থাকে সাধারণ মেহনতি মানুষের, ফাঁদে পড়ে আপনি বিভ্রান্ত না হয়ে যাতে করে নিজেকে ঠিক রাখতে পারেন, সঠিক ভাবনায় চালিত করতে পারেন, এই কারণেই এত কথা বলা, এই কারণেই এত কথা বলা। আরেকটা বিষয় আপনাদের এই শেষ বলে একজন প্রশ্ন করেছিলেন, তো সেটা বলে শেষ করে দিই আলোচনাটা আজকের মতো। সেটা হলো যে ফিয়াট কারেন্সির ভবিষ্যৎ কি। আমি এ নিয়ে ভিন্ন ভিডিও করেছিলাম, বলেছিলাম, তো আমি এখানে একটু শেষ করে দিই। এখানে ফিয়াট কারেন্সির সময় ঘনিয়ে আসছে। কি অর্থে? জনগণের কাছে কিন্তু আর কারেন্সি থাকবে না। টোটাল কন্ট্রোল হয়ে যাওয়ার পরে মানে ফুড কন্ট্রোলটা, আজকেই আমি একটি ঘটনা মানে একটা খবর শেয়ার করেছি, জিও কৃষি, যেখানে কৃষিক্ষেত্রে ব্লু রিভার টেকনোলজি প্রয়োগ করে কৃষকের পুরো জমির কি চাষ হবে, কখন চাষ হবে, কি খাদ্য উৎপন্ন হবে, এই সমস্ত কিছু তারাই নিয়ন্ত্রণ করবে, ওই নীল চাষিদের মতো। তো এরপরে কি হবে, যেটা পুরো খাদ্যটাকেই ফুড, যেটা চেইন ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, সবকিছুই কর্পোরেট হাতে চলে যাবে। এবং সব শুধু খাদ্য তো গেলে বাকিগুলো চলে গেছে এক এক করে। তারপরে কি দাঁড়াবে, ওরা যেটা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আধার কার্ডকে দিয়ে যেটা করছে, বাধ্যতামূলক মানে নাগরিকত্বের প্রমাণ নয়, তবুও আধারটা কেমন যেন ভ্যাকসিনের মতোই বাধ্যতামূলক হয়ে গেছে। অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যানকে যোগ করে ওরা কিন্তু ফিয়াট কারেন্সিকে ওরা নজরে রাখছে এবং আগামীতে ওটা কন্ট্রোল করবে, ওরা চেক করবে। অর্থাৎ ওরা এটা বুঝতে পেরেছে এবং ওদের টার্গেট ছিল ফিয়াট কারেন্সি, যেটা রিপ্রেজেন্টেটিভ কারেন্সি নয়, যত কিছু ছাপিয়ে নেওয়া যায়, যেটা দেশের প্রকৃত সম্পদের পরিমাপও বোঝায় না। এ নিয়ে আমার একটা ভিন্ন ভিডিও আছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার, মাঝে মাঝে দিয়ে থাকি। তো সেই ফিয়াট কারেন্সি ছড়িয়ে ওরা মানুষের মগজ ধোলাই করেছে, ওরা কিনে নিয়েছে, জীবিকা তৈরি করেছে, কৃত্রিম মাইনে দিয়েছে, যে মাইনে হওয়ার কথাই নয় আসলে সেই মাইনেও দিয়েছে লোভ প্রলুব্ধ করবার জন্য। কিছু মনে করবেন না, এটাই বাস্তব। এবং সেইভাবে ওরা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে মগজ ধোলাইয়ের জন্য, ঠিক সমস্ত কিছু ওরা করে ফেলেছে, করে এখন দেখ সেটাকে ওরা ভাঙছে। যেমন ধরুন এখন ওরা পরিষ্কার বলছে অ আ ক খ শেখানোর জন্য 40,000 টাকা মাইনে দেবে না। প্রাইমারিতে তো তাই হয় না, প্রাইমারির শিক্ষক 40,000 টাকা মাইনে পায়, এরকম শুরুতে কম পান, কিছুদিন পরেই 30-40,000 টাকা মাইনে পান, তাই তো। তো তার যে স্কিলটা সেটা তো আর কাজে লাগবে না। ওরা তাহলে শিক্ষকদের মাইনে দেখবেন হঠাৎ করেই বাড়ানো হয়েছিল, আগে এত মাইনে ছিল না কেন? ওটা দরকার ছিল শিক্ষকদেরকে খুশি করে শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া, যাতে করে মানুষ ভয় পায়, করোনাকে ভয় পায়, প্যান্ডেমিককে ভয় পায়, ভ্যাকসিনে বিশ্বাস করে, এটা দরকার ছিল। সেই কাজটা ওদের মিটে গেছে। কারণ এখন এই কাজগুলো মিডিয়া দিয়ে করা যাচ্ছে, স্মার্টফোন দিয়ে করা যাচ্ছে। প্রচুর আছেন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, ডাক্তার, যারা ভ্যাকসিনের ওকালতি করছেন, যারা প্রমোট করছেন, আর শিক্ষক লাগে না। এগুলো ওরা তাহলে ওরা কেন করেছিল এই কারণে। এইবার ওরা দেখবে যে এই ফিয়াট কারেন্সি আর লোকের হাতে এত দেওয়াই যাবে না, তাহলে কি করতে হবে, ভাতা দিতে হবে। তো ফিয়াট কারেন্সি একজন চাকরি করার জন্য, সরকারি চাকরির জন্য 50,000 টাকা, 60,000 টাকা, কেউ কেউ 1 লাখ টাকাও মাইনে পান, সেটা দিয়ে তারা কি কেনেন? প্রাকৃতিক সম্পদ কেনেন। টাকার কি মূল্য যদি না আপনি কিনতে পারেন বা জমান, তাই তো। তো ওরা দেখতে পাচ্ছে যে আমরা যদি এত এত পরিমাণে ফিয়াট কারেন্সি দিতেই থাকি আগের মতো করে, তাহলে
প্রাকৃতিক সম্পদ যেটা আমরা কুক্ষিগত করতে চাইছি, সেইখানে জনগণের শেয়ারটা থেকে যাবে কম, মোরাললেস। যদিও প্রাকৃতিক সম্পদের উপরে 90%-এর উপর প্রাকৃতিক সম্পদ এখন জায়নিক শক্তির উপরেই কাছে, তো এখনো তো 10% বা সাধারণ মানুষের হাতে কম বেশি আছে, সেটাকে ওরা নির্মূল করে নিতে চাইছে। অর্থাৎ তার জন্য ফিয়াট কারেন্সিকে ওরা লাগাম টানবে। তার জন্যই ওরা কিন্তু এই অ্যাকাউন্টের সঙ্গে প্যান আধার লিঙ্ক থেকে শুরু করে টোটাল কন্ট্রোল ওরা কায়েম করে ফেলেছে। তাই আগামীতে যখন ফুড কন্ট্রোলটা সফল হবে, তখন খাদ্যটাকে, আমি বহু আগেই বলেছি, ভয় দেখাচ্ছি না কিন্তু একদম বাস্তব কথা, আপনি কি কি খাবেন, কতটা খেতে পারবেন, ল্যাব মিট খাবেন না কি মিট খাবেন, এই সমস্ত কিছু ওরাই ঠিক করে দেবে, এবং সেইভাবে আপনার সপ্তাহের খাবার খেতে হবে। আপনি প্রচুর টাকা আপনার অ্যাকাউন্টে আছে, যাচ্ছে তাই মাছ মাংস কিনে খেয়ে ফেললেন, সেটা আপনি পারবেন না। টপ লেভেলের যারা তারা পারবেন। বললাম না, টপ থাকবে আর বটম থাকবে, মিডল, মধ্যবিত্তের বিনাশ শুরু হয়ে গেছে। তো মধ্যবিত্ত কি দিয়ে বিবেচিত হয়? ফিয়াট কারেন্সি দিয়ে তো হয়। সেটা মধ্যবিত্তের কাছে আর থাকবে না। চুক্তিভিত্তিক চাকরি অথবা ভাতা। আর খাবার দাবার এগুলো আপনাকে ওই আইডি দিয়ে, কিউআর কোড দিয়ে, আইডি দিয়ে নিতে হবে আগামীতে। এটা প্রস্তুত থাকুন। আপনার ক্ষেত্রে যদি বয়স বেশি হয়ে থাকে, তাহলে আপনার সন্তানদের সেটা করতে হবে, এবং সেটা খুব অত্যাধুনিক পদ্ধতিতে হবে, কিন্তু স্মার্ট মনে হবে আপনি, স্মার্ট। আপনি আগেকার বাবা কাকারা মুদির দোকান থেকে ধার খেলে খারাপ লাগতো না, চি 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 ধার খায়, সেখানে দোকানদার লিখে রাখতো ধার নিষেধ, ধার চাহিয়া লজ্জা দিবেন না। সেটাই যখন ব্র্যান্ডেড হয়ে গেল, কি হয়ে গেল? ক্রেডিট কার্ড। কি স্মার্ট লাগে বলুন দেখি? গট গট করে গেলেন, কার্ড পাঞ্চ করলেন, ইএমআই হয়ে গেল, চলে এলেন। লজ্জা লাগে? লাগে না। এটাই হলো ব্র্যান্ডিং। আপনি কিন্তু ধারেই খাচ্ছেন, সেই নির্লজ্জের মতোই ধারে খাচ্ছেন, আপনার কিন্তু কেনার ক্যাপাসিটি নেই ওটার, তাই আপনি ইএমআই এ যাচ্ছেন। কিন্তু নেগেটিভ যেটা একটা সময় খারাপ বলে বিবেচিত হতো, ধার খাওয়া, অপদার্থতা, অক্ষমতা, তাই দোকানদার লিখে দিতেন ধার চাহিয়া বাধ্য করল, লজ্জা দিবেন না, সেটাই এখন কেমন ব্র্যান্ডিং হয়ে দারুণ হয়ে গেছে না, গ্ল্যামারাস হয়ে গেছে না? গর্বের সঙ্গে উচ্চারণ করেন না ইএমআই, ধার, কথাটা শুনতে কেমন লাগে না? হ্যাঁ, সর্বক্ষেত্রে ওটা ওরাই করেছে, হ্যাঁ, ব্র্যান্ডিং করেছে। তো একই রকম ভাবে ওরা ওই ভাতাটাকেও ব্র্যান্ডিং করে ফেলেছে, শ্রী বানিয়ে, ভান্ডার, অমুক শ্রী তমুক শ্রী, শ্রী যোগ করে দিল, ব্র্যান্ডিং হয়ে গেল, করে ফেলেছে। তেমন করে লাইনে দাঁড়িয়ে আপনি কিউআর কোড নিয়ে খাবার দাবার নেবেন, বা বাড়িতে দিয়ে যাবে লোকজন, লাইনে নাও দাঁড়াতে পারেন, ওই যে দিয়ে যাবে হোম ডেলিভারি করে, তাও আপনি স্মার্টলি বলবেন এই যে পাচ্ছি। তুই পেয়েছিস? হ্যাঁ আমি পেলাম। কত কেজি চাল দিল? তখন তো ফর্টিফাইড রাইস দেবে, নিতেই হবে। আর ল্যাব মিট, প্ল্যান্ট মিট, এসবই তখন খেতে হবে, কিচ্ছু করার নেই। যদি তার আগে আমরা বড় কিছু আন্দোলন করে ফেলতে পারি, এরকম আন্দোলন নেপালের মতো নয়, আমাদের যেখানে সত্যিকারের মানুষের বাঁচার কথা বলি আমরা, তেমন যদি আমরা সেই সংখ্যায় যেতে পারি, তাহলে আলাদা কথা। নইলে ওটাই কিন্তু ভবিতব্য, বলেই দিলাম। আমি থাকবো না, তখন হয়তো মিলিয়ে নেবেন। তাহলে তখন ওরা কি করবে? তখন ওরা ওদের টপ লেভেল বাদ দিয়ে যে ওরা দেখবে যে আপনি কি কেনাকাটা করছেন, আপনার অ্যাকাউন্টে তো রিফ্লেকশন পড়ে যায়, আপনি অনলাইনে কি কিনছেন, আপনি কি জিনিসটা কিনছেন, মেডিকেল পরিষেবা কিনছেন কিরকম, অর্থাৎ সোশ্যাল স্কোর চালু হয়ে যাবে। আপনি ইউজলেস ইটার্স কিনা সেটা ওরা দেখবে। অর্থাৎ আপনি ভ্যাকসিন কিরকম দিচ্ছেন, ফার্মা কোম্পানিতে কত টাকা খরচা করছেন, অমুক সরকারের যে মল থেকে কত কেনাকাটা করছেন, না সাধারণ দোকান থেকে কিনছেন, কর্পোরেট থেকে কিনছেন কিনা, ব্র্যান্ডেড জিনিস কিনছেন কিনা, এগুলোর উপর ভিত্তি করে আপনার সোশ্যাল স্কোর হবে, সোশ্যাল স্কোর হবে। তো সেই সোশ্যাল স্কোর যদি আপনার ভালো হয় ওদের মতে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্ট চালু থাকবে, আপনি চালাতে পারবেন মোটামুটি ভাবে। তো আপনি গুড সিটিজেন হিসেবে বিবেচিত হবেন। বাকি যারা এগুলো মানবেন না, কর্পোরেটের ব্র্যান্ডিং খরচ করবেন না, মেডিকেল বিল বাড়াবেন না, ফার্মা লবির ওষুধ খাবেন না, বা ভ্যাকসিন নেবেন না, সেটাও কিন্তু সোশ্যাল স্কোরে নেগেটিভ হয়ে যাবে।
বুঝাতে পেরেছি? অর্থাৎ কি বিপদ আসছে। তো সেই রকম ভাবে সোশ্যাল স্কোরের প্ল্যান ওরা করে রেখেছে। আর কি করবে ওরা? ওরা দেখবে যে এলাকা ভিত্তিক ওরা আগামীতে অ্যাকাউন্টগুলোকে ওরা বন্ধ করে দেবে। তাই বারবার করে বলি, ক্যাশ রাখুন। ওরা চাইছে ক্যাশ তুলে দিতে। ক্যাশটা কিন্তু এখনো আছে আমাদের দেশে, এবং সুইডেনেও কিন্তু আবার নতুন করে ক্যাশ ওরা ফিরিয়ে আনছে জনগণের চাপে, পরিস্থিতির কারণে। এ নিয়ে ভিন্ন ভিডিও করব। তো আমরা যদি আবেগে মানে আধুনিক হতে গিয়ে, আবেগাত্মক আধুনিক হতে গিয়ে ক্যাশটাকে পুরো ভুলে দিই, তাহলে কখন অ্যাকাউন্টটা ওরা বন্ধ করে দেবে। ফিয়াট কারেন্সির ফ্লো কমানোর জন্য তার রাস্তা ওরা তৈরি করে রেখেছে। তখন কি করবেন? তাই ক্যাশটা ব্যবহার করুন। একান্ত উপায় না থাকলে, যখন আপনি পাচ্ছেন না, তাহলে আলাদা কথা, নইলে ক্যাশটাকে রাখুন। আমি আরো একবার বললাম, আগের ভিডিওগুলোতেও বলেছি। তাহলে এক কথায়, ওরা আপনার অ্যাকাউন্ট ডিটেল গুলো নিয়েছে, লিঙ্ক গুলো করিয়ে নিয়েছে আপনার ওপর সার্ভেলেন্স করবার জন্য, নজরদারি করবার জন্য। ওরা বলবে যে আপনি ডেটা কালেকশন করার জন্য। ডেটা কেন কালেকশন করা হচ্ছে? আপনাকে দারুণ চাকরি বাকরি দেবে। আপনার অ্যাকাউন্টে যদি টাকা কমে যায়, ধরুন আপনার অ্যাকাউন্টে মাত্র 200 টাকা পড়ে আছে, বা মাত্র 2000 টাকা পড়ে আছে, তো আপনাকে ওরা অ্যাকাউন্টে টাকা দেবে? ওই ভাতা হলে দেবে, বাকি টাকা বাকি কিছু দেবে, সুযোগ সুবিধা দেবে না, তাই তো? দেবে না। তাহলে কেন? এই কারণেই, যাতে একটা বোতাম টিপে সার্ভারের একটু এদিক ওদিক করে দিয়েই, যাতে করে একই সাথে লক্ষ কোটি অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া যায়। ফিয়াট কারেন্সি শেষ। কতিপয় লোক ছাড়া তখন আর ফিয়াট কারেন্সি ব্যবহারই করতে পারবেন না সাধারণ মানুষ। তাই ওরাই ফিয়াট কারেন্সি চালু করেছে, এবং ওরাই ফিয়াট কারেন্সি কন্ট্রোল করা শুরু করেছে। নমুনা দেখবেন, সহজ। এই যে চাকরি বাকরিগুলো ছাঁটাই কেন করছে? কেন করছে ওরা? টাকা ছাপাতে পারে না? এখন তো টাকা যখন খুশি ছাপিয়ে নেওয়া যায়। এখন রিপ্রেজেন্টেটিভ কারেন্সির ব্যাপার নয়। কিছুদিন আগে দেখবেন বিনায়ক বাবু, ওই যে নোবেল পেয়েছেন অর্থনীতিতে, অমর্ত্য সেনেরই ছাত্র, তিনিই বলেছিলেন সরকারকে টাকা ছাপিয়ে নিতে। বলেছিলেন ছাপানো যায়, কিন্তু করবেন না। ছাপাবে না কেন? ফিয়াট কারেন্সিতে লাগাম টানা হচ্ছে। আর তাই সরকারি চাকরি থেকে শুরু করে যেখানেই এই ফিয়াট কারেন্সির ব্যয় বেশি হচ্ছে, সেগুলোকে ওরা বিলোপ করছে, ছাঁটাই করছে। আসল উদ্দেশ্য ওটাই। কারণ ফিয়াট কারেন্সি ওরাই চালু করেছিল, এবং ওরাই যখন দেখছে যে ফিয়াট কারেন্সি দিয়ে তো জনগণ বেশ ভালোই খাওয়া দাওয়া করছে, কথাবার্তা শুনছে, মানে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছু, মাছ মাংস ডিম, মধ্যবিত্ত এখনো ভালোই খাচ্ছে, এগুলো তো কাহাদর সহ্য করা যায় বলুন তো? এইরকম লোকের হাতে যদি ফিয়াট কারেন্সি চলতেই থাকে, তাহলে এরা তো ল্যাব মিট যদি না খায়, আমাদের পরিষেবা যদি না নেয়, মুশকিল। তাহলে কি করতে হবে? সোশ্যাল স্কোর চালু করতে হবে। অর্থাৎ যারা আমাদের পরিষেবা নেবে, ফার্মা কোম্পানির সে পরিষেবা নেবে, আগামীতে ল্যাব মিট খাবে, প্যাকেজড খাবে, মলের খাবার খাবে, তাদের জন্যই অ্যাকাউন্টগুলো ক্ষমা ঘেন্না করে আমরা টিকিয়ে রাখবো, ক্যাশ ফ্লোটা রাখবো, ফিয়াট কারেন্সিটা থাকবে। বাকিরা কিন্তু কিছু বলা যাচ্ছে না। তাই সতর্ক করব। এখনো আমি বলছি যে এখনো কিন্তু আমরা কিছুই দেখিনি আসলে। তাই সতর্ক থাকুন, সজাগ থাকুন, যে কোনো ঘটনাকে একটুখানি ভাবুন। আমরা কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডারের চরম ধাপের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। দলাদলি, বিভেদ, হিন্দু মুসলমান, এগুলো থেকে নিজেকে সরিয়ে লার্জার পিকচারটা বোঝার চেষ্টা করুন। তাহলে বুঝবেন কিভাবে পরিকল্পনা মাফিক দরিদ্র মানুষকে ইউজলেস ইটার্স বানিয়ে, তকমা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে, অসহায় করে দেওয়া হচ্ছে। এটাই প্রসেস, এটাই প্রক্রিয়া। আজ এই পর্যন্তই।
আবার বলছি 6ই ডিসেম্বর আসুন, কথা হবে, দেখা হবে, সাংস্কৃতিক বিনিময় হবে, ভালো লাগবে। বহু চিকিৎসক যারা আমাদের মতো করে ভাবছেন, কাজ করছেন, চিকিৎসক আছেন, আমাদের কৃষিবিদ যারা রয়েছেন, যারা জৈব বা পরম্পরা কৃষিতে আছেন, বা ধরুন হোলিস্টিক মেডিসিনের চর্চা করছেন, এরকম বহু মানুষ যাদেরকে আমাদের আগামীতে দরকার পড়বে। আমি অনেককে নাম্বারও দিয়েও দিই, যোগাযোগ করিয়েও দিই, তাঁরাও সেখানে থাকবেন। তো এই ধরনের একটা মিলন মেলা, মিলন আড্ডা বা গেট টুগেদার অত্যন্ত জরুরি বলে আমার মনে হচ্ছে। কারণ আগামী অনিশ্চিত যেদিকে আমরা দেখতে যাচ্ছে, আমরা অনুমান করতে পারছি কিছুটা হলেও। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভাবনায় থাকুন। দুর্ভাবনায় নয়, ভাবনায় থাকুন, মানে ভাবুন।